আজকে আমরা যে কবিতাটা পড়বো সেই কবিতার নাম হচ্ছে সেকেন্ড কামিং। কি নাম? রাইট। এই কবিতাটা ডব্লিউ.বি. ইয়েটস লিখেছেন, উইলিয়াম বাটলার ইয়েটস। রাইট, ছবিটা একবার দেখে নাও। বাই দ্য ওয়ে, এটা ডব্লিউ.বি. ইয়েটসের ছবিটা। দিস ইজ দ্য পিকচার। রাইট, ডব্লিউ. ইয়েটস। আসলে এই বইটা তোমাদের নয়, এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বই, কিন্তু আমরা তো এখন কবিতা পড়ছি। এই বইটা মানে অনেক ইউনিভার্সিটিতে কী করেছে না, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এটা জানা দরকার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জানলে কি হয়, মানে সমস্ত কবিদের সম্বন্ধে, ওনাদের কবিতা লেখার সম্বন্ধে কি যুগ ছিল এগুলো জানতে পারি, বুঝতে পারি তো। হ্যাঁ, তো এই বইটা বাই দ্য ওয়ে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বইটা আমিই লিখেছিলাম, ঠিক আছে। এখনও এই বইটা অ্যাভেলেবেল আছে, কিন্তু ইন্টারনেটে আর পাওয়া যায় না, এটা এই লোকাল মার্কেটেই পাবে যদি পাও। তো পয়েন্ট হচ্ছে যে যখন আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বো তখন না হয় এই বইটাতে আসবো। এই যে ডব্লিউ.বি. ইয়েটস নিয়ে আমরা যেটা জানতে পারি এখানে, সেটা কি জানতে পারছি ডব্লিউ.বি. ইয়েটস নিয়ে? ডব্লিউ.বি. ইয়েটস নিয়ে আমরা এখানে জানতে পারছি যে উনি আয়ারল্যান্ডের মানুষ ছিলেন। কোথাকার মানুষ ছিলেন? আয়ারল্যান্ডের মানুষ ছিলেন। এবং উইলিয়াম বাটলার ইয়েটস। রাইট। তবে আজকের আলোচ্য বিষয় তো ডব্লিউ.বি. ইয়েটস নয়। আজকের আলোচ্য বিষয় ওনার একটা কবিতা, ওনার একটা লিখিত কবিতা, যে কবিতাটাকে আজকে আমি সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা একটা অসাধারণ সুন্দর কবিতা এবং এটা মডার্ন পোয়েমের ক্যাটাগরিতে পড়ে। দ্য সেকেন্ড কামিং, দাটা বলতে ভুলে যাচ্ছিলাম। দ্য সেকেন্ড কামিং, শুধু সেকেন্ড কামিং বলো না, দ্য সেকেন্ড কামিং। দেখো, মানে বাংলাতে যদি দাঁড় করাই দ্য সেকেন্ড কামিং মানে হচ্ছে দ্বিতীয় আবির্ভাব। কি? দ্বিতীয় আবির্ভাব। দ্য সেকেন্ড কামিং মানে কি? দ্বিতীয় আবির্ভাব। দেখো, প্রথম আবির্ভাব কখন হয়েছে এটাকে প্রথমে বলবো। এটাকে এই কবিতা পড়তে গেলে ক্রিশ্চিয়ানিটির কিছু কিছু ধারণা তোমাকে জানতে হবে, ঠিক আছে। ওয়েল, ক্রিশ্চিয়ানিটিতে মনে করা হয়েছে যীশুখ্রিস্ট যখন প্রথমবার এসেছিলেন সেইটা ছিল প্রথম আবির্ভাব, সেটা ছিল ঈশ্বরের প্রথম আবির্ভাব। যীশুখ্রিস্ট মানে জেসাস ওয়াজ দ্য সন অফ গড, জেসাস ইজ দ্য সন অফ গড। তো যীশুখ্রিস্ট প্রথমবার যখন এই পৃথিবীতে এলেন, ঈশ্বর যেন নিজের সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিসের জন্য? পৃথিবীতে শান্তির বাণী ছড়ানোর জন্য, পিস, শান্তির বাণী ছড়ানোর জন্য। এই যে আশাটা হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কামিং, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কামিং। বাট আওয়ার পোয়েম ইজ অ্যাবাউট দ্য সেকেন্ড কামিং। আমাদের পোয়েট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং এর নিয়ে, মানে দ্বিতীয় আবির্ভাব। দ্বিতীয় আবির্ভাব কিন্তু এখনো হয়নি অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি, বুঝতে পারলে? তো এখানে দ্বিতীয় আবির্ভাব নিয়ে কি কথা বলেছে। তবে এই কবিতা পড়তে গেলে এর ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিতে হবে। আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিয়ে যাক সংক্ষেপে, কারণ আজকে আমি খুব সংক্ষেপে, যেহেতু আমাদের কবিতাটা পড়ানো হয়ে গেছে তাই আমি সংক্ষেপে বলছি। একটা যুগ চলেছিল, বুঝতে পারলি? পুরো সেটাকে অন্ধকার যুগ বলা হয়। চারিদিকে মার কাট, বর্বরতা চারিদিকে চলেছে, প্রায় 2000 বছর ধরে এটা চলেছে। চারিদিকে মানুষের প্রবৃত্তি হিংস্র হয়ে গেছিল। আজও অবশ্য মানুষ হিংস্র হয়ে গেছে আরো, তাই না? আজকে পশুরা বরং বেশি লয়াল এবং বেশি কাইন্ড, বরং মানুষ বেশি হিংস্র হয়ে গেছে আজকে, অ্যান্ড হাইলি করাপ্টেড হয়ে গেছে। যাই হোক, একটা সময় মানুষ কিন্তু 2000 বছর ধরে চারিদিকে হিংস্রতা করেছিল এবং চারিদিকে বর্বরতা সৃষ্টি হয়েছিল। তারপরে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? যীশুখ্রিস্টের। যখন যীশুখ্রিস্টের জন্ম হলো তখন যীশুখ্রিস্ট যেহেতু সন অফ গড ছিলেন, তিনি যিনি পরমেশ্বরের সন্তান যীশুখ্রিস্ট, তিনি কি করলেন? চারিদিকে শান্তির বাণী ছড়িয়ে দিলেন। এই যে যীশুখ্রিস্টের আশাটা ছিল দ্য ফার্স্ট কামিং। পরীক্ষায় যদি প্রশ্ন আসে হোয়াট ইজ সেকেন্ড কামিং, দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট কামিং, তাহলে ফার্স্ট কামিং কোনটা হচ্ছে? যীশুখ্রিস্টের আশাটা হচ্ছে দ্য ফার্স্ট কামিং। যীশুখ্রিস্ট কিন্তু এই দ্য বাইবেলেই বলা হয়েছে, দ্য হোলি বাইবেলে বলা হয়েছে যীশুখ্রিস্ট আরেকবার ফিরবেন, আরেকবার ফিরে আসবেন। যীশুখ্রিস্ট আরেকবার ফিরে আসবেন, মানে গড আরেকবার পাঠাবেন এবং তখন যীশুখ্রিস্ট আবার সবাইকে পুনরুদ্ধার করবে, বুঝতে পারলে কিনা? এবার যদি ডব্লিউ.বি. ইয়েটস এর প্যারেন্টেজের কথা বলি, মা বাবার কথা বলি, ডব্লিউ.বি. ইয়েটস এর যিনি পিতা ছিলেন উনি একজন পেইন্টার ছিলেন, ভালো আঁকতে পারতেন, ঠিক আছে। এবং যিনি মা ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস এর, উনি ভালো ভালো মিথোলজিক্যাল স্টোরি জানতেন, মানে পৌরাণিক গল্প বলতে পারতেন। তো ছোট থেকে তিনি আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড এবং মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। কে আসছেন? ডব্লিউ.বি. ইয়েটস। এবং তিনি ডাবলিনে হারমেটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে। এবং তিনি মন্ত্র, ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, তারপরে ওই যে সাব হিউম্যান ক্রিয়েচার, মিথোলজিক্যাল ক্রিয়েচার, এগুলোতে কিন্তু বিশ্বাস করতেন। আয়ারল্যান্ড এমন একটা জায়গা, আজও পর্যন্ত আয়ারল্যান্ডে প্রচুর
প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং গাছ গাছালিতে পরিপূর্ণ। এবং আয়ারল্যান্ডে তুমি যদি একটা মার্সিডিজ নিয়ে শো অফ করো, সেটা লোকে খুব একটা প্রেফার করে না, বরং প্রকৃতির জন্য তুমি কি করলে সেইটাকে তারা বেশি প্রায়োরিটি দেয়। আয়ারল্যান্ড এইরকম একটা দেশ, বুঝতে পারলে? তো সেই আয়ারল্যান্ডের মানুষের মধ্যে এখনো পর্যন্ত, এই 2024-এ দাঁড়িয়ে বলছে, এখনো পর্যন্ত অনেক মানুষ কিন্তু সুপার ন্যাচারাল ক্রিয়েচারে বিশ্বাস করে। ওদের মধ্যে অনেকে আছে যারা বিশ্বাস করে যে পরী আছে, যারা বিশ্বাস করে ডোয়ার্ফ আছে, এরকম রয়েছে। তো এই নিয়ে বিশ্বাস করতেন আমাদের WB ইয়েটস। এবং কি, তবে এই যে কবিতাটা রয়েছে সেকেন্ড কামিং, এটা একটা কিন্তু আধুনিক কবিতা, এটা একটা কিন্তু আধুনিক কবিতা, ঠিক আছে? লেটস গেট স্টার্ট। আধুনিক কবিতার কিছু বিষয় আমাকে তিনটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে হবে। একটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে তোমাকে, একটা হচ্ছে রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড জানতে হবে তোমাকে, একটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে জানতে হবে। মানে এই কবিতাটাকে তিনটে ব্যাকগ্রাউন্ডের দিক থেকে ব্যাখ্যা করতে হবে, মানে এর ম্যাটেরিয়ালসগুলোকে জানতে হবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, মানে আমরা যদি বলি যে ঐতিহাসিক দিক থেকে কি কি ঘটেছিল এই সময়টাতে যখন তিনি কবিতা লিখছেন, জেনে রাখবে প্রচুর মানুষ মারা যাচ্ছে, মারা তো যায়নি, হত্যা করা হচ্ছে প্রচুর মানুষকে। কেন? বড় বড় কিছু ঘটনা ঘটছে সেই সময়টাতে, অল্প সময়ের ব্যবধানে বিশাল বিশাল সব ঘটনা ঘটেছে। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছে 1914, 1914 থেকে 1918-এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হলো। কি হলো? প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ যখন হলো 1914 থেকে 1918-এর মধ্যে, যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো, ওয়ার্ল্ড ওয়ার 1-এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল। তাহলে চোখের সামনে এতগুলো লোক, এতগুলো তরতাজা প্রাণ যে মরে গেল, ঠিক আছে, সেইটাকে সবাই দেখলো, উইটনেস করলো। তারপরেই কিছুদিন যেতে না যেতে আবার রাশিয়ান রেভলিউশন, এই সময়ে, এই সমসাময়িক সময়ে বলতে পারি রাশিয়ান রেভলিউশন হয়ে গেল। এবং সেখানেও আমরা দেখতে পারি সেটাকে ফেব্রুয়ারি রেভলিউশন, অক্টোবর রেভলিউশন এবং আলটিমেটলি রাশিয়ান রেভলিউশন হয়ে গেছিল। বাই দ্য ওয়ে, প্রথম বিশ্বযুদ্ধে 17 থেকে 20 লক্ষ মিলিয়ন লোক মারা গেছিল। এবং কি, রাশিয়ান যে রেভলিউশনটা হলো, এখানেও প্রায় 7 থেকে 12 লক্ষ লোক মারা গেল। এবং কি, আমরা এখানে লেনিনের বিদ্রোহ পাই, আমরা এখানে জার নিকোলাস থার্ডের পতনের কথা পাই। এবং এখানে এই যে আমরা যদি বলি জার নিকোলাস দ্য সেকেন্ড, ঠিক আছে, ইনি 3টে কথা বলেছিলেন: পিস, শান্তি, ল্যান্ড, ভূমি এবং ব্রেড। সবাই রুটি খেতে পারবে, মানে সবাই খাবার পাবে, সবাই শান্তিতে থাকতে পাবে এবং সবাইকে জমি দেওয়া হবে। এই কথা বলে সমস্ত দেশবাসীকে তিনি খেপিয়ে দিয়েছিলেন। এবং কি, একটা বিদ্রোহ করেছিলেন, যেখানে রাশিয়ান বিদ্রোহ দেখতে পাচ্ছি, যেখানে ওই বিদ্রোহের মধ্যে 7 থেকে 12 মিলিয়ন মানুষ মারা গেল, 7 to 12 মিলিয়ন মানুষ মারা গেছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটা মুভমেন্ট ঘটলো, আইরিশ মুভমেন্ট ঘটলো ফর ফ্রিডম। আয়ারল্যান্ডকে বন্দি করে রেখেছিল ব্রিটিশরা যেমন ভারতবর্ষ মানুষকে বন্দি করে রেখেছিল, আয়ারল্যান্ডের মানুষকে ব্রিটিশরা বন্দি করে রেখেছিল। এখানেও আমরা দেখতে পেলাম আয়ারল্যান্ডে যখন ফ্রিডম মুভমেন্ট হলো, এখানে প্রচুর বিদ্রোহী, প্রচুর বিপ্লবী মারা যাচ্ছে। তারপর একটা রোগও চলে এসেছিল এই সময়টাতে, সেখানে স্প্যানিশ ফ্লু রোগটার নাম ছিল, কিন্তু স্পেন থেকে বার হয়েছিল আবার, এটা স্পেন থেকে ছড়িয়েছিল। এখানে কত লোক মারা গেল জানো? 50 থেকে 100 মিলিয়ন লোক মারা গেছিল এবং সব ইয়ং পিপলরা মারা যাচ্ছিল। তাহলে এই যে অল্প সময়ের ব্যবধানে এত বড় বড় ঘটনা ঘটছিল এবং এত এত লোক মারা যাচ্ছিল, সেইটা থেকেও প্রভাবিত হয়ে এই কবিতা লেখা। তার কারণ এত লোক কেন মরে যাচ্ছে, নিষ্পাপ লোক যারা দোষ করেনি, তাহলে কি সেকেন্ড কামিং হবে? কারণ সেকেন্ড কামিং হওয়ার আগে নাকি পৃথিবীতে একটা হত্যা লীলা চলবে, তারপরে ঈশ্বর নেমে আসবেন। তাহলে কি সেকেন্ড কামিংটা সময় চলে এসছে? এই চিন্তা ওনার মাথা ছিল। এখান থেকে উনি বলছেন, তাই বলছেন যে সম্ভবত সেকেন্ড কামিং ঘটবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। এবার রিলিজিয়াস এলিমেন্ট আছে, সেইটাও তোমাকে জানতে হবে এই কবিতার মধ্যে। এটাকে অ্যান্টি খ্রিস্টান পোয়েম বলা হয়। কি বলা হয়? অ্যান্টি খ্রিস্টান পোয়েম। ক্রিশ্চিয়ানিটি কনসেপ্ট অনুযায়ী, মানে খ্রিস্ট ধর্মের ধারণা অনুযায়ী যীশু খ্রিস্ট সব কিছু করতে পারে। তার শান্তি দ্বারা, তার মায়া এবং মমতাপূর্ণ বাণী দ্বারা সকলের মনকে উনি পরিবর্তন করতে পারেন। পৃথিবী যা কুলসিত হয়ে গেছে তাকে পরমেশ্বরের আলোতে, পরমেশ্বরের পথে তিনি পরিচালিত করতে পারবেন। এইটাই হলো ক্রিশ্চিয়ানিটি। কিন্তু এখানে যখন তার সেকেন্ড কামিং কবিতাটা পড়বো, এখানে সরাসরি কিছু কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে এই পৃথিবী এতই কুলসিত হয়ে গেছে, এতই রক্তের বন্যা বইছে যে আমরা যীশু খ্রিস্টকে চাই না। যীশু খ্রিস্টের শান্তির বাণী আজ বৃথা যাবে। যীশু খ্রিস্টের মতো দয়ালু মানুষকে প্রয়োজন নেই। যীশু খ্রিস্ট আজ পারবে না এই পৃথিবীকে পরিবর্তন করতে। তাহলে এই পৃথিবীকে পরিবর্তন করতে কারা পারবে? এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য একটা হিংস্র দানব প্রয়োজন, যে দানবকে সবাই ভয় পাবে। এবং সেই হিংস্র দানব, যাকে স্ফিংস বলা যেতে পারে, স্পিরিটস মুন্ডি বলা যেতে পারে, এইরকম হিংস্র দানবগুলো আবার সমস্ত কিছুকে সমস্ত প্রপার অর্ডার বা সামঞ্জস্য নিয়ে আসবে।
এই কথা বলেছে। মানে একদিক থেকে যীশু খ্রিস্টের উপর ডাউট করা হলো, সন্দেহ প্রকাশ করা হলো, যীশু খ্রিস্ট যে পারবে না সেইটাকে বলা হলো। কিন্তু অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, অন্যদিকে তাহলে যখনই আমরা যীশু খ্রিস্ট পারবে না বলছি, তাহলে তো অ্যান্টি খ্রিস্টান হয়ে গেল, অ্যান্টি খ্রিস্টান এলিমেন্ট হলো কিনা। তুই বলছিস যীশু খ্রিস্টের দ্বারা হবে না, ঠিক আছে, যীশু খ্রিস্ট পারবেন না এটা করতে, তাহলেই তো অ্যান্টি খ্রিস্টান হয়ে গেল। কারণ ক্রিশ্চিয়ানিটিতে উনি সর্বশক্তিমান গডের পর, তো উনি পারবেন না, তাহলে তো পরিষ্কার অ্যান্টি খ্রিস্টান পোয়েম ইন এ ওয়ে, যখন তুমি এই কনসেপ্ট ঢালছো। একটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্সও এনার ছিল এই বিষয়ে, ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, ঠিক আছে। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকেও দেখেছিলেন বিষয়গুলোকে, যে মানে নিরপরাধ মানুষদিকে ডুবিয়ে ফেলার চেষ্টা হচ্ছে যেন, এই সমস্ত জিনিসগুলো লিখেছিলেন, তাই সামগ্রিকভাবে এগুলো লেখা হচ্ছে। ডব্লিউ.বি. ইয়েটস এটা লিখেছিলেন, লন্ডনে নিজে পড়াশোনা করেছেন। ডব্লিউ.বি. ইয়েটস যিনি লিখেছেন 20th সেঞ্চুরির পোয়েট ছিলেন, এবং দ্য সেকেন্ড কামিং ইজ এ পোয়েম রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস ইন 1919 লিখছেন, এবং একটা বইয়ে প্রকাশিত হয়েছে। পরীক্ষাতে প্রশ্নটা আসতে পারে, কিসে প্রকাশিত? দ্য ডায়াল, ঘড়ির ডায়াল থাকে না, দ্য ডায়ালে প্রকাশিত হচ্ছে নভেম্বর 1920, 1919 লিখছেন, 1920 প্রকাশিত হচ্ছে কবিতাটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা একটা আধুনিক কবিতা, এটা এবং আধুনিক কবিতা। এবারে লাইন ধরে ধরে বলা যাক। আচ্ছা, টাইটেলটা সম্বন্ধে এক দু কথা বলবো। এটার যে টাইটেল দ্য সেকেন্ড কামিং আছে না, ঠিক আছে, এই দ্য সেকেন্ড কামিং মানে পরিষ্কারভাবে বুঝতে পারছি দ্বিতীয় আবির্ভাবের কথা বলছে। কিসের কথা বলছে? দ্বিতীয় আবির্ভাব। লেটস গেট স্টার্ট, শুরু হয়ে গেল। টার্নিং অ্যান্ড টার্নিং, ওয়াইডেনিং গিয়ার। দেখো, টার্নিং একটা যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, গোল 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 ঘুরে নিয়ে বড় হয়ে যায়, ঠিক আছে, ওটাই বলছে। দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরছে এবং ঘুরছে, ওয়াইডেনিং গিয়ার, এবং বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস তো? টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরছে এবং ঘুরছে, অ্যান্ড ওয়াইডেনিং গিয়ার, এবং ক্রমাগত বড় হচ্ছে। তাহলে যেন ঘুরছে এবং ঘুরছে এবং বৃহত্তর চক্র সৃষ্টি করছে, বৃহত্তর চক্র সৃষ্টি করছে। প্রথম লাইন দেখে নাও পরিষ্কার হয়েছে কিনা। অনেকে বলেন যে ডব্লিউ.বি. ইয়েটস একটা জায়গাতে চাকরি করতেন, লাইট হাউসে চাকরি করতেন। তো সেই লাইট হাউসে যখন তিনি চাকরি করতে যাচ্ছেন, সিঁড়িটাও অমনি গোল 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 ছিল, ঠিক আছে। তো সম্ভবত সেখান থেকে তিনি এই আইডিয়াটা পেয়েছেন, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার। যখন তিনি উপর থেকে নামছেন, যেন মনে হচ্ছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন ওয়াইডেনিং গিয়ার। বুঝতে পারলি? এটা অনেকে বলে থাকেন। তা যাই হোক, টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরছে এবং ঘুরছে, ইন দ্য ওয়াইডেনিং গিয়ার। ওয়াইডেনিং মানে বৃহত্তর বা বড় একটা গিয়ার বা চক্র সৃষ্টি করছে। গিয়ার মানে চক্র, গিয়ার মানে চক্র। বলো, প্রথম বাক্যে প্রথম লাইনে কারো কিছু সমস্যা আছে কিনা? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার, কারো কি সমস্যা আছে এটাতে? ঘুরছে এবং ঘুরছে এবং বৃহত্তম চক্র সৃষ্টি করছে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। দ্য ফ্যালকন, ফ্যালকন মানে চিল, ফ্যালকন মানে চিল। চিল হলো এমন একটা পাখি, যদি পোষ মানাতে পেরে যাস আর কোনো দিন তোর অবাধ্য হবে না, এত উঁচু আকাশে উঠবে কিন্তু ফিরে ঠিক চলে আসবে তোর কাঁধে। চিল হলো একটা বাধ্য পাখি। তার ফ্যালকন, চিল পাখিটা, ক্যান নট হিয়ার, শুনতে পাচ্ছে না, দ্য ফ্যালকনার, চিল পাখিটার যে মালিক, যে চিলটাকে পোষ্য বানায়, পোষে, তাকে ফ্যালকনার বলা হয়। তাহলে আজকের যুগ এমন পড়লো যেখানে চিল পাখিটা, ঈগল পাখিটা, ফ্যালকন পাখিটা তার মালিকের কথা শুনছে না, তার মালিকের কথা শুনছে না, বা ফ্যালকনারের কথা শুনছে না। তাহলে দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার, ঘুরছে এবং ঘুরছে, বৃহত্তর চক্র সৃষ্টি করছে। দ্য ফ্যালকন, ঈগল বা চিল পাখিটা বা ফ্যালকন পাখিটা, ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, যেন মালিকের কথা আর শুনছে না। চিল হলো সবচেয়ে বাধ্য পাখি, কিন্তু সে তার মালিকের কথা শুনছে না। তো এইটা মানে কি হচ্ছে, এখন আর কেউই তার মালিকের কথা শুনছে না। মানুষ পরমেশ্বরের কথা শুনছে না, পরমেশ্বর আমাদের সবার মালিক, আমরা এই পরমেশ্বর বা ঈশ্বরের কথা শুনছি না। সার্ভেন্ট মালিকের কথা শুনছে না, ঠিক আছে। এবং জনতা, রাষ্ট্রের যে রাষ্ট্রের উপর আছে তার কথা শুনছে না, কেউই কার কথা শুনছে না। বুঝতে পারলে? টিম লিডার্স, টিম মেম্বার্সরা টিম লিডারের কথা শুনছে না, রাইট? স্টুডেন্টসরা শিক্ষকের কথা শুনছে না। আমার স্টুডেন্টসরা অবশ্য আমার কথা শোনে, সেটা ঠিক আছে, কিন্তু কমনলি বলছে স্টুডেন্টসরা শিক্ষকের কথা শুনছে না, ঠিক আছে। ছেলে মেয়েরা, ওকে ওকে, ছেলে মেয়েরা প্যারেন্টসের কথা শুনছে না। তো এই যে, তাহলে চিল পাখিটাই কেন তার মালিকের কথা শুনবে? তাহলে প্রকৃতির জগৎটাই ওলট পালট হয়ে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যে ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, যে চিল পাখিটা তার মালিকের কথাও শুনছে না।
তার কারণ সব জায়গায় এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, মানব জগতে তো ছড়িয়ে পড়েইছে, এমনকি পশু পাখিদের জগতেও এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, যুগটাই এমন যুগ চলে এসছে। ঠিক আছে, বুঝতে পারলি কিনা? থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। থিংস ফল অ্যাপার্ট, আমি কোনো কিছু ধরে রাখলাম, থিংস ফল অ্যাপার্ট, এই যে ধরে রাখলাম কোনো কিছু, থিংস ধরে আছে, এই যে যদি ছেড়ে দিই হঠাৎ করে, তাহলে এলোমেলো হয়ে পড়ে গেল, ফল অ্যাপার্ট হয়ে গেল, এলোমেলো ভাবে পড়ে গেল, বুঝতে পারলে? থিংস ফল অ্যাপার্ট মানে জিনিসগুলো ফল অ্যাপার্ট হয়ে যাচ্ছে। ফল অ্যাপার্ট মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ফল অ্যাপার্ট মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। থিংস মানে জিনিসগুলো, ফল অ্যাপার্ট পড়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, জিনিসগুলো সব পড়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আচ্ছা, থিংস ফল অ্যাপার্ট, এটা চিনোয়া আচবি বলে একজন খুব ভালো উপন্যাসিক আছেন, বুঝতে পারলে? আফ্রিকান কনটেক্সটে বলি, আফ্রিকার বা ঘানা দেশটা না, ঠিক আছে, সেখানকার একজন খুব ভালো সাহিত্যিক আছেন চিনোয়া আচবি। উনি একটা উপন্যাস লিখেছেন, উপন্যাসটার নাম হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। সেখান থেকে শব্দটা টেনেছে থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট মানে সব কিছু যেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার আর ধরে রাখতে পারছে না। সেন্টার মানে দেখ একটা বই, বইটা যে আছে সংঘবদ্ধ হবে, তার কারণ এইটা হলো তার সেন্টারটা। এইটা যেদিন ছিঁড়ে যাবে বইটা এলোমেলো ভাবে পড়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার আর ধরে রাখতে পারছেন, কেন্দ্র আর কাউকেই ধরে রাখতে পারছে না। যেমন ধর এই যে কলমগুলো আমি ধরে রেখেছি, ঠিক আছে, এটা সেন্টার কোনটা? আমি ধরে রেখেছি বলে কলমগুলো এইভাবে আছে, হ্যাঁ না? না, কিন্তু এই কলমগুলো যদি এই সেন্টারটা ধরতে না পারে কি হবে? থিংস ফল অ্যাপার্ট হয়ে যাবে। তাহলে সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার ক্যান নট হোল্ড, তাহলে কি হলো? ফল অ্যাপার্ট হয়ে গেল, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেল। সেন্টার যখন ধরে রাখতে পারছে না তখন সব ফল অ্যাপার্ট হয়ে যেতে। সমাজও একটা, তুই ধরতে পারিস সমাজেরও একটা সেন্টার আছে, সেই সেন্টারটা যখন ধরে রাখতে পারছে না সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। পরিবারেরও একটা সেন্টার আছে, সেই সেন্টারটা যখন ধরতে পারছে না সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। একটা স্কুলের মধ্যেও সেন্টার আছে, সেই সেন্টারটা ধর হেডমাস্টার, ও যখন ধরে রাখতে পারছে না সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তাহলে একটা দেশেরও সেন্টার আছে, ঠিক আছে, সে যখন ধরে রাখতে পারবে না দেশটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার আর ধরে রাখতে পারছে না, বুঝতে পারলে? এবং কি থিংস ফল অ্যাপার্ট, এবং জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? মেয়ার অ্যানার্কি, মেয়ার শুধুমাত্র, মেয়ার মানে শুধুমাত্র, মেয়ার মানে শুধুমাত্র, অ্যানার্কি মানে বিশৃঙ্খলা, শুধুমাত্র বিশৃঙ্খলা। লুজড আপন, লুজড আপন মানে কি? মানে দাপিয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র বিশৃঙ্খলা দাপিয়ে বেড়াচ্ছে দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটার উপরে চারিদিকে বিশৃঙ্খলা দাপিয়ে বেড়াচ্ছে। সমাজের প্রত্যেকটা ইউনিটে, সমাজ, পরিবার, দেশ, সারা পৃথিবীতে বিশৃঙ্খলা দাপিয়ে বেড়াচ্ছে। কি দাপিয়ে বেড়াচ্ছে? বিশৃঙ্খলা। সেই জন্য বলছে মেয়ারে অ্যানার্কি, শুধুমাত্র বিশৃঙ্খলা। লুজ আপন, দাপিয়ে বেড়াচ্ছে দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীটাকে। দ্য ব্লাড ডিম টাইড, রক্তের জোয়ার, ব্লাড ডিম টাইড, টাইড মানে জোয়ার, ব্লাড ডিম মানে রক্তিম বা রক্তের, রক্তের জোয়ার ইজ লুজ, আছড় খাচ্ছে, রক্তের জোয়ার আছড়ে পড়ছে। জোয়ার যখন আসছে আছড় খেয়ে পড়ে নদীর পাড়টাতে। রক্তের জোয়ার মানে রক্তের ঢেউ যেন আছড় খাচ্ছে। কোথায় আছড়ে পড়ছে? কোথায়? এভরিওয়্যার, বুঝতে পারলে? সব জায়গাতে রক্তের জোয়ার আছড়ে পড়ছে। রক্তের জোয়ার আছড়ে পড়ছে মানে কি বলতে চাইলো? মানে চারিদিকে অন্যায় হচ্ছে, নিরপরাধ নিষ্পাপ মানুষদের রক্তের বন্যা বইছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ, রক্তের জোয়ার আছড়ে পড়ছে। অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গাতে, অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গাতে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, সেরিমনি, সব জায়গাতে সেরিমনি চলছে, অনুষ্ঠান চলছে। কিসের অনুষ্ঠান? অফ ইনোসেন্স ইজ ড্রাউন, নিষ্পাপদের ডুবিয়ে মারার অনুষ্ঠান চলছে। সারা পৃথিবীতে যজ্ঞ চলছে, অনুষ্ঠান চলছে। কি অনুষ্ঠান? নিষ্পাপদের ডুবিয়ে মারার অনুষ্ঠান চলছে। দ্য বেস্ট ল্যাক অল দ্য কনভিকশন, যারা শ্রেষ্ঠ তাদের বেস্ট বলা হয়। ল্যাক, তারা অভাব বোধে ভুগছে। অল কনভিকশন, কনভিকশন মানে, কনভিকশন মানে এমনিতে হয় আত্মবিশ্বাস বা কনফিডেন্স, কনফিডেন্স। যারা শ্রেষ্ঠ তাদের সাথে ন্যায় হচ্ছে না, তাদের সাথে অন্যায় হচ্ছে এবং তারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। দ্য বেস্ট মানে শ্রেষ্ঠ, ল্যাক
অভাবে ভুগছে। কিসে? অল কনভিকশন, সমস্ত শ্রেষ্ঠরা অভাবে ভুগছে, রাইট? এবং কনফিডেন্সের অভাবে ভুগছে, বা সম্মানের অভাবে ভুগছে। বুঝতে পারলে কিনা? হোয়াইল যেখানে দ্য ওয়ার্স্ট, যেখানে নিকৃষ্টরা, দ্য ওয়ার্স্ট মানে নিকৃষ্ট, যেখানে নিকৃষ্টরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যেখানে নিকৃষ্টরা কি করছে? যেখানে নিকৃষ্টরা সবদিকে যারা খারাপ আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, মেতেছে তীব্র অধর্মে। ফুল অফ প্যাশনেট, প্যাশন মানে তুই মেতে গেছিস পুরো, তোর মধ্যে প্রচুর প্রচুর এনার্জি রয়েছে, ঠিক আছে? তুই আর ভেরি প্যাশনেট। ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি মানে তীব্রতা। তাহলে যারা হচ্ছে নিকৃষ্ট, মানে যারা হচ্ছে নোংরা, যারা হচ্ছে খারাপ, তারা মেতেছে তীব্র অধর্মে। তারা কিসে মেতেছে? তীব্র অধর্মে বা তীব্র ধ্বংসলীলায় মেতেছে। তো সেইটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্স আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। যারা খারাপ তারা যেন প্যাশনেটলি দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীটাকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? শিওরলি, নিশ্চিতভাবে। এইরকম যখন অন্যায় চলছে, আমরাও বলি হিন্দু শাস্ত্র মতে, হিন্দু ধর্ম মতে আমরাও তাই বলি, যখন একটা সীমা পর্যন্ত পৌঁছে যায় এই অত্যাচারে, তখন নিশ্চয়ই কল্কি অবতারে লর্ড কৃষ্ণ নেমে আসবেন। বলি না, বিষ্ণুর দশম অবতার, রাইট? তো কল্কি নেমে আসবে আমরা বলি। তো শিওরলি, নিশ্চয়ই এত যখন অত্যাচার চলছে, এত অন্যায় চলছে সারা পৃথিবীতে, নিশ্চয়ই সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চয়ই সাম রিভিলেশন, কিছু রেভিলেশন মানে বড় ঘটনা, ইজ অ্যাট হ্যান্ড মানে সামনেই ঘটতে চলেছে, ইজ অ্যাট হ্যান্ড মানে সামনেই ঘটতে চলেছে। নিশ্চয়ই কিছু বড় ঘটনা ঘটতে চলেছে, নিশ্চয়ই কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। এত অন্যায়, এত অবিচার চলছে, নিশ্চয়ই কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। শিওরলি, নিশ্চয়ই দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চয়ই দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে, ইজ অ্যাট হ্যান্ড, দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে। নিশ্চয়ই, শিওরলি মানে নিশ্চয়ই, সেকেন্ড কামিং দ্বিতীয় আবির্ভাব, ইজ অ্যাট হ্যান্ড ঘটতে চলেছে, ইজ অ্যাট হ্যান্ড ঘটতে চলেছে। বলো এটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আবির্ভাব, দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আবির্ভাব। তাহলে আমরা কোন আবির্ভাবের কথা বলছি? দ্বিতীয় আবির্ভাবের কথা বলছি। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আর আউট। এই বক্তব্য শেষও হয়নি, এই বক্তৃতা শেষ হয়নি, তখন কি দেখতে পাচ্ছি? আমি চোখের সামনে কি ইমাজিন করতে পারছি? কি দেখতে পাচ্ছি? যে সেকেন্ড কামিং ঘটছে। সেখানে কে আসছে? এ ভাস। এই যে সেকেন্ড কামিং কথাটা বললাম, সেকেন্ড কামিং কথাটা বলার সাথে সাথে আমার চোখের সামনে ভেসে উঠলো। কি ভেসে উঠলো? এ ভাস্ট ইমেজ অফ স্পিরাটস মুন্ডি। স্পিরাটস মুন্ডিকে একটা সিংহদেহী মানুষ, যার মুখটা হবে মানুষের মতো, দেহটা হবে সিংহের মতো, দেহটা হবে সিংহের মতো, যে অত্যন্ত ভয়ঙ্কর, যে অত্যন্ত নিষ্ঠুর, যে তার কথা শুনবে না, তাকে সঙ্গে সঙ্গে সে ছিঁড়ে ফেলবে, সেই রকম একটা হিংস্র দানব, যাকে বলা হচ্ছে স্পিরাটস মুন্ডি, তার আবির্ভাব হবে। এবং এই স্পিরাটস মুন্ডি হয়তো পৃথিবীটাকে আবার সঙ্গবদ্ধভাবে নিয়ে আসতে পারবে, সব কিছুকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়তাই আবির্ভাব ঘটতে চলেছে। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আর আউট। এই বক্তব্যগুলো শেষও হয়নি, মানে ভাস্ট ইমেজ আউট, একটা বড় ইমেজ আমি দেখতে পেলাম চোখের সামনে অফ স্পিরাটস মুন্ডি। কার ইমেজ দেখতে পেলাম? স্পিরাটস মুন্ডির ইমেজ, সিংহদেহী দানবের একটা ইমেজ দেখতে পেলাম, যাকে স্পিরাটস মুন্ডি বলা হয়। স্পিরাটস মুন্ডি কি? সিংহের মতো দেখতে, আর মানুষের মতো হবে মুখটা, বুঝতে পারলে তো? সিংহের মতো দেহ এবং মানুষের মতো মুখ। A shape with a lion body, যার দেহটা হবে সিংহের মতো, যার দেহটা হবে সিংহের মতো, and the head of a man, কিন্তু মাথাটা হবে কিসের মতো? মানুষের মতো। সে হলো স্পিরাটস মুন্ডি। এ গেজ ব্ল্যাঙ্ক, তার দৃষ্টিতে কোনো আবেগ থাকবে না। গেজ মানে দৃষ্টি, গেজ মানে দৃষ্টি, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে আবেগ শূন্য, ব্ল্যাঙ্ক মানে শূন্য। তার চোখে কোনো আবেগ থাকবে না, দয়া মায়া মমতা কিচ্ছু দেখতে পাবি না, তার মধ্যে একটা হিংস্রতা দেখতে পাবি। সেই স্পিরাটস মুন্ডি আসবে এই দ্বিতীয় আবির্ভাবে, এইটাকে কবি বলছেন। এ গেজ ব্ল্যাঙ্ক, একটা দৃষ্টি থাকবে তার, যেটা হবে আবেগ শূন্য। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং এটা হবে নিষ্ঠুর সূর্যের মতো। পিটিলেস মানে হবে নিষ্ঠুর, অ্যাজ দ্য সান, সূর্যের মতো। সূর্যকে তো কোনোদিন নিষ্ঠুর বলা হয় না, কিন্তু এক্ষেত্রে সূর্যকে, দ্য সানকে নিষ্ঠুর বলা হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে সূর্য হলো দ্য সোর্স অফ অল লাইফ। জানি আমরা সূর্যকে দেবতা হিসাবে আমরা পুজো করি, কিন্তু মরুভূমিতে সূর্যকে বড়ই নিষ্ঠুর মনে হয়। ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, এ গেজ
একটা দৃষ্টি, তার দৃষ্টিতে হবে ব্ল্যাঙ্ক, মানে আবেগ শূন্য, এবং পিটিলেস হবে অ্যাজ দ্য সান, সূর্যের মতোই সে নিষ্ঠুর হবে। ইট ইজ মুভিং ইটস স্লো থাইজ, এটা মুভিং করতে শুরু করতে, এই প্রাণীটা চলতে শুরু করেছে, বুঝতে পারলি? আস্তে আস্তে সাউথের হিরোর মতো এন্ট্রি দিচ্ছে, আস্তে আস্তে চলছে, ঠিক আছে? ইট ইজ মুভিং ইটস স্লো থাইজ, এটা আস্তে আস্তে, স্লো থাইজ, স্লো থাইজ মানে স্লো স্টেপিং করছে, আস্তে আস্তে আসছে। while all about it, আর আশেপাশে যারা আছে, all about it আশেপাশে, ঠিক আছে? while all about it যারা আশেপাশে আছে, real shadows, আশেপাশে কি আছে? real shadows, চারিদিকে ছায়া পড়ছে, of indignant মানে কি? ক্ষিপ্ত, ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিদের ছায়া পড়ছে, ক্ষিপ্ত মরুভূমির পাখিদের ছায়া পড়ছে। যখন যীশু খ্রিস্টের জন্ম হলো তখন কিসের ডাক শোনা যাবে? কোকিল পাখির ডাক শোনা যাবে, ডাব পাখির ডাক শোনা যাবে, চড়ুই পাখির কিচিমিচি শোনা যাবে, যেগুলো খুব সুন্দর পাখি, মিষ্টি পাখি, তাদের ডাক। কিন্তু যখন এই স্পিরিটস মুন্ডির জন্ম হবে তখন কিরকম পাখিরা ডাকবে? সব ভয়ানক ভয়ানক মরুভূমির পাখিরা ডাক ছাড়বে, যেন একটা কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সেই জন্য বলছে রিল শ্যাডোজ, ছায়াগুলো সব গড়িয়ে পড়ছে, রিল শ্যাডোজ, ছায়াগুলো এইদিক ওই দিক থেকে আসছে, অব দা, ছায়াগুলো সব এইদিক ওই দিক থেকে ছায়া দেখা যাচ্ছে। কাদের ছায়া? আরে মরুভূমিতে ছায়া দেখা যাচ্ছে, কার? ক্ষিপ্ত পাখিগুলোর, শিকারী পাখিগুলোর ছায়া দেখা যাচ্ছে, অব দ্য ইন্ডিগন্যান্ট। তাহলে রিল শ্যাডোজ মানে কি? ছায়া পড়ছে বা ছায়াগুলো ঘোরাফেরা করছে। রিল মানে ঘোরাফেরা করা, বুঝতে পারলি? শ্যাডোজ মানে ছায়াগুলো ঘোরাফেরা করছে, অব দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ড, ক্ষিপ্ত মরুভূমির পাখিদের ছায়াগুলো ঘোরাফেরা করছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার অন্ধকার নেমে আসবে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, কিন্তু এখন আমি জানি, কি জানি? দ্যাট দ্য 20th century of stony sleep, এই বিংশ শতাব্দীর পাথুরে ঘুম, 20th century, বিংশ শতাব্দী, 20 শতাব্দীর of stony sleep, পাথুরে ঘুম, এই বিংশ শতাব্দীর পাথুরে ঘুম, were vexed to nightmare, এই বিংশ শতাব্দীর পাথুরে ঘুম এবার দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তুই তো আরামে ঘুমাচ্ছিস, এই যে আরজি করে যে মেয়েটাকে মেরে দিল, কেউ তো আর প্রোটেস্টে বের হলি না, মানে আরামে ঘুমাচ্ছিস, ঠিক আছে? এই যে বিংশ শতাব্দীর পাথুরে ঘুমটা দিচ্ছিস, এটাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য, সকলকে জাগিয়ে দেওয়ার জন্য একটা প্রাণী আসছে। সকলকে জাগিয়ে দেওয়ার জন্য কি আসছে? একটা প্রাণী আসছে, যে তোমাকে বাধ্য করবে বের করতে, তোমার ঘুম থেকে ওঠাতে, তোমাকে টেনে হিঁচড়ে ওঠাবে। ওই যে পাথুরে ঘুমটা যেটা তুমি দিচ্ছ, জেগেও যেটা তুমি ঘুমাচ্ছ, ডেড স্লিপ যেটা দিচ্ছ, স্টোনি স্লিপ যেটা দিচ্ছ, তোমার স্টোনি স্লিপটাকে ভেঙে দেবে, দেখবে। বুঝতে পারলে কিনা? তাহলে দেখো, দ্য ডার্কনেস ড্রপস এগেন, অন্ধকার আবার নেমে আসবে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, যেহেতু স্পিরিটস মুন্ডি আসছে, যে হিংস্র মানবটা আসছে, ঠিক আছে, যেটা অর্ধেকটা সিংহের মতো দেখতে, ও কি করবে? দ্য 20th century of stony sleep, এই বিংশ শতাব্দীর পাথুরে ঘুমকে ওর ভেক্স টু নাইটমেয়ার, দুঃস্বপ্নে পরিণত করবে। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, নাইটমেয়ার মানে, আর ভেক্স মানে বিরক্ত করা, মানে এই ঘুমটাকে বিরক্ত করে নাইটমেয়ারে পরিণত। তুমি যে আরামে ঘুমাচ্ছ না, এত সমস্ত কিছুকে উপেক্ষা করে তোমাকে বিরক্ত করে তুলবে, এবং তোমার ওই যে আরামদায়ক স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করবে, যাতে তুমি জাগরিত হও। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবং বাই এ রকিং ক্রেডেল, এবং কি রকিং ক্রেডেল মানে কি বুঝতে হবে? রকিং ক্রেডেল মানে বলতে দোলনা, এটাকে রকিং ক্রেডেল বলা হয়। রকিং, এই যে দুলছে, ক্রেডেল মানে দোলনা, একটা দোলনা দ্বারা কি হবে? যেন ওই দোলনাতে তার জন্ম হয়ে গেছে। তাহলে বিংশ শতাব্দীর পাথুরে ঘুম দুঃস্বপ্নে পরিণত হবে কার দ্বারা? দোলনা দ্বারা, একটা দোলনা দ্বারা, মানে একটা শিশুর দ্বারা, যার জন্ম হয়ে গেছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, সে কি ভয়ঙ্কর প্রাণী হবে। রাফ বিস্ট, কত ভয়ঙ্কর প্রাণী হবে সে। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট,
সময় শেষ পর্যন্ত, একটা সময় শেষ পর্যন্ত, ইটস আওয়ার, এটা সময়, কাম, এসে গেছে শেষ পর্যন্ত। ওই প্রাণীর আবির্ভাব হওয়ার সময় শেষ পর্যন্ত এসে গেছে। স্লস টুয়ার্ডস বেথলেম, যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। স্লস টুয়ার্ডস বেথলেম, বেথলেম মানে যীশু খ্রিস্টের জন্মস্থান, সেই দিকে এগিয়ে যাচ্ছে। টু বি বর্ন, আরেকবার জন্ম নেওয়ার জন্য, আরেকবার জন্ম নেওয়ার জন্য। মানে এবারে এখানে তিনি পরিষ্কার বলে দিলেন যে দ্বিতীয়বার যদি ঈশ্বরকে আসতে হয় এই পৃথিবীকে পরিষ্কার করার জন্য, তাহলে যীশু খ্রিস্ট হিসাবে এলে হবে না, যে শান্তির বাণী ছড়াবে, ওইটা হলে হবে না। কি হিসাবে আসতে হবে? একটা হিংস্র প্রাণী হিসাবে আসতে হবে, যে সব কিছুকে তছনছ করবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তবে গিয়ে এই পৃথিবীটা আবার সুন্দর নিষ্পাপ মানুষের জন্য হয়ে উঠবে। তো এইটা হলো দ্য সেকেন্ড কাম। এটা পরিষ্কার অ্যান্টি খ্রিস্টান পোয়েম, যার কারণ বলা হচ্ছে যীশু খ্রিস্টর দ্বারা হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সেকেন্ড কামিংয়ে বলো তো যীশু খ্রিস্টকে কি চাইছে? না, সেকেন্ড কামিংয়ে যীশু খ্রিস্টকে চাইছে না, বরং বলা হচ্ছে অন্য কেউ আসুক। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবং সে ভয়ঙ্কর হবে, যে এই পৃথিবীটাকে সংশোধিত করতে পারবে। সো দিস ইজ সেকেন্ড কামিং। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? দেখে নাও কার কি অসুবিধা আছে, বলো, প্রশ্ন করো, আমি তোমাদের আরো বোঝাবো। দেখে নাও গাইস।